প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশ, শরীরে খাদ্যের সদ্ব্যবহার, পরিপাক আর শোষণ, সেই টপিকের উপর আমাদের এই অংশে আলোচনা হবে। তো আগের অংশে আমরা দেখেছি কি পরিপাক নালী, যেটা মুখবিবর থেকে শুরু হয়ে বৃহদন্ত্র মলাশয় পর্যন্ত বিস্তৃত, সেই নালীর বিভিন্ন অংশের ভাগ আমরা সেখানে দেখেছি, এবং যে যে গ্রন্থিগুলো পরিপাকতন্ত্রের অংশ, সেই গ্রন্থিগুলোর নামও আমরা সেখানে দেখেছি। কোন গ্রন্থি থেকে কি ধরনের উৎসেচক ক্ষরণ হয় সেগুলো অল্প বিস্তর আমরা জেনেছি পূর্ববর্তী চ্যাপ্টারে। আর এই অধ্যায়ে আমরা ওই যে গ্রন্থিগুলো আমাদের পরিপাক কাজে সাহায্য করে, বা আমাদের পরিপাক নালীর মধ্যে যে সকল উৎসেচক নিশ্চিত হয়, পরিপাক গ্রন্থিগুলো থেকে যে উৎসেচক নিশ্চিত হয়, পরিপাক নালীর মধ্যে থেকে যে সকল উৎসেচক নিশ্চিত হয়, সেইগুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টারের আলোচনা। তো ফার্স্টে যেটা বলতে হয় যে আমাদের এই যে চ্যাপ্টারের নাম শরীরে খাদ্যের সদ্ব্যবহার, পরিপাক আর শোষণ। এই পরিপাক হতে গেলে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এনজাইম, বাংলায় বলা হয় উৎসেচক। এই এনজাইম কাকে বলে না, সজীব কোষে উৎপন্ন যে প্রোটিনধর্মী জৈব অনুঘটক জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে কিন্তু বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে উৎসেচক বলে। তো এই সংজ্ঞায় আমরা কি জানলাম না, সজীব কোষে উৎপন্ন, তার মানে কি না আমাদের যে এনজাইম বা উৎসেচক, এটা সবসময় সজীব কোষ থেকে তৈরি হয়, যে কোনো কোষ এটাকে ক্রিয়েট করে, তৈরি করে, উৎপন্ন করে। এটা একটা অনুঘটক। অনুঘটক কাকে বলে না, যারা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বিক্রিয়ার অংশগ্রহণ করে বিক্রিয়াকে ত্বরান্বিত করে বা মন্দীভূত করে, হয় বিক্রিয়ার হারটাকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। বিক্রিয়ার শেষে তারা নিজে অপরিবর্তিত থাকে, তাদের নিজস্ব কোনো চেঞ্জ হয় না, তাদেরকে বলা হয় অনুঘটক। যেমন একটা ঘটক ঘটকালি করে বিয়ে দিয়ে দেয় একটা ছেলের একটা মেয়ের মধ্যে, কিন্তু ঘটকের কিছু হয় না, তেমন ভাবে এনজাইমও একটা অনুঘটক। এ কেবলমাত্র জিনিস দুটোর মধ্যে বিক্রিয়া করিয়ে দেয় বা জিনিসটাকে ভেঙে দেয়, তো ওই জন্য ওকে অনুঘটক বলা হয়। আর যেহেতু জীবদেহে তৈরি, তাই জৈব অনুঘটক। এটা একটা রাসায়নিক বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে, আমি এক্ষুনি বললাম, ত্বরান্বিত করতে পারে বা মন্দীভূত করতে পারে, এবং বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে, তখন তাদেরকে বলা হয় উৎসেচক। এই উৎসেচকের নিজস্ব কিছু বৈশিষ্ট্য বা ফিচার্স আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি না, প্রত্যেকটা উৎসেচক তার একটা নির্দিষ্ট সাবস্ট্রেট বা বিক্রিয়ক আছে, নির্দিষ্ট সাবস্ট্রেট বা বিক্রিয়ক, ঠিক আছে? মানে যে জিনিসটার ওপর সে ক্রিয়া করতে পারবে। মানে একটা মানে মনে করো তুমি দুটো জিনিস কিছু নিয়েছো, মনে করো একটা কেরোসিন তেল আর একটুখানি তুমি কোলগেট নিয়েছো। এবার কেরোসিন তেলটা তুমি যদি ওই আমাদের ঘরে যে পোকামাকড় গুলো ওঠে তার গায়ের উপর দাও, কেরোসিন তেলটা মরে দিলে ওরা মরে যাবে, কিন্তু কোলগেট দিলে কি মরবে? মরবে না। তো সেই রকম ভাবে যে জিনিসটা যে জিনিসের ওপর ক্রিয়া করে, তো সেই সাবস্ট্রেট বলে। এনজাইম যে নির্দিষ্ট একটা জিনিসের ওপর কাজ করে তাকে বিক্রিয়ক বা সাবস্ট্রেট বলে। যে কোনো এনজাইম যে কোনো সাবস্ট্রেটের ওপর কিন্তু কাজ করবে না। মনে করো একটা শর্করা ভঙ্গক উৎসেচক, সে কিন্তু কখনোই প্রোটিন ভঙ্গক প্রোটিনকে ভাঙতে সক্ষম হবে না, সে কেবলমাত্র শর্করাকেই ভাঙতে সক্ষম। তাই প্রতিটি এনজাইম একটি নির্দিষ্ট বিক্রিয়ক বা সাবস্ট্রেটের ওপর কাজ করে থাকে। 2 নম্বর হচ্ছে কি, অনেক ক্ষেত্রে বিক্রিয়কের নাম থেকেই এই এনজাইম গুলোর নামকরণ করা হয়ে থাকে। কিছু কিছু এই এনজাইম এরা কি বলে মানে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, ঠিক আছে? কিছু কিছু এনজাইম এরা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তখন এদের প্রো এনজাইম বলা হয়, তখন এদের প্রো এনজাইম বলা হয়। পরে এরা কো এনজাইমের সংস্পর্শে এলে নিজের ভিতরকার যে গুণটা সেটা জাগ্রত করতে সক্ষম হয়। এনজাইমের কাজ, 4 নম্বর, এনজাইমের কাজ করার জন্য একটা আর্দ্রতার প্রয়োজন, মানে একটা ভিজে স্যাঁতস্যাঁতে ভাব জায়গার দরকার, তবেই এনজাইমটা কাজ করবে। 2 নম্বর 5 নম্বর হচ্ছে এনজাইম গুলো কাজ করার জন্য একটা অনুকূল টেম্পারেচার প্রয়োজন, তাপমাত্রা, যেটা আমাদের দেহ দিয়ে থাকে। 37°C থেকে 45°C তাপমাত্রায় এনজাইম গুলো ভালো কাজ করতে সক্ষম হয়।
6 নম্বর, অল্প তাপে যেমন এনজাইমগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, অধিক তাপেও তেমন এনজাইমগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। একটা নির্দিষ্ট তাপমাত্রায় এনজাইমগুলো সঠিকভাবে কাজ করতে সক্ষম। প্রত্যেকটা এনজাইমের একটা নির্দিষ্ট পিএইচ মান আছে। আবার কোনো এমন কিছু এনজাইম আছে যারা তোমার অ্যাসিডিক মাধ্যমে কাজ করতে পারে, যেমন পেপসিন। আবার এমন কিছু এনজাইম আছে যে অ্যাসিডিক মাধ্যমে বেশি কাজ করতে পারে না, যেমন ট্রিপসিন। সে আবার ক্ষারীয় মাধ্যমে ভালো কাজ করতে পারে। 8 নম্বর, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এনজাইমের সক্রিয়তা বিক্রিয়কের গাঢ়ত্বের সমানুপাতিক। 9 নম্বর কি না, বিক্রিয়কের গাঢ়ত্ব একটি নির্দিষ্ট মাত্রায় এনজাইমের সক্রিয়তা বৃদ্ধি পায়, কিন্তু অত্যাধিক বিক্রিয়কের উপস্থিতিতে এনজাইমের বিক্রিয়ার হার অপরিবর্তিত থাকে বা কমে যায়। মানে একটা নির্দিষ্ট পরিমাণের উপরেই কাজ করতে এনজাইমটা সক্ষম। ওর থেকে যদি যে সাবস্ট্রেট সেটা যদি অনেক বেশি হয়ে যায়, তখন ও ওটার উপর কাজ করতে পারে না, হয় যেমন পড়ে থাকে, আর নচেত যাও করতো তার থেকেও কমে যেতে পারে। 10 নম্বর কি না, প্রতিটি কোষে কত সংখ্যক এনজাইম থাকবে তা বংশগতভাবে নির্ধারিত। এই যে কথাটা, এটা একটা ভালো কোশ্চেন, যে প্রতিটি কোষে কত সংখ্যক এনজাইম থাকবে, এনজাইমের পার্সেন্টেজটা কি হবে প্রত্যেকটা কোষের, সেইটা তার হেরিডিটি অনুযায়ী, মানে বংশগতভাবে ডিপেন্ড হয়। এগুলো হলো উৎসেচকের কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য। উৎসেচককে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে রেগুলেটরি এনজাইম এটা একটা ভাগ। এই রেগুলেটরি এনজাইম কাকে বলে না, কোষের এক বিশেষ ধরনের এনজাইম যারা বিভিন্ন ধরনের বিপাকীয় সংকেতকে বুঝতে পারে এবং প্রয়োজন মতো বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রিত করে তাদেরকে নিয়ন্ত্রক বা রেগুলেটরি এনজাইম বলে। আমরা ফ্যান রেগুলেটরের সাহায্যে কমাই বাড়াই, তার মানে রেগুলেটরের কাজ কি না, ফ্যান যে ঘোড়াটা, হাওয়াটা আসতে ফ্যানের ঘোড়াটাকে মানে স্পিড বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া। তো সেই রকম ভাবে রেগুলেটরি এনজাইম মানে কি, যারা কোষের বিপাকের যে সংকেত সেটা বুঝতে পেরে প্রয়োজন মতো বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রিত করতে পারে, যে সকল এনজাইম তাদের রেগুলেটরি এনজাইম বলা হয়ে থাকে, বা বাংলায় নিয়ন্ত্রক উৎসেচক। এরপরে হচ্ছে কি সহ উৎসেচক বা কো এনজাইম। প্রোটিন নয় এমন একটি অংশ এনজাইমের সঙ্গে যুক্ত থাকলে, এনজাইমের সাথে প্রোটিন ছাড়া, মানে একটা এনজাইম মানেই একটা সেটা জৈব প্রোটিন হবে বলেছি, তো তার সাথে যদি লেগে আছে এমন কিছু যেটা প্রোটিন নয়, প্রোটিন নয় এমন একটি অংশ এনজাইমের সাথে যুক্ত থাকলে সংযুক্ত অপ্রোটিন অংশটি সংযুক্ত ভাবে, যেটা উৎসেচকের সাথে, যে এটা একটা উৎসেচক তার সাথে এটা লেগে আছে, এবার এই লেগে থাকা জিনিসটা যদি দৃঢ়ভাবে লেগে থাকে তখন তাকে প্রোথেস্টিক গ্রুপ বলা হয়। আর যদি শিথিল ভাবে লেগে থাকে, আলগা ভাবে, তখন তাকে সহ উৎসেচক বা কো এনজাইম বলা হয়। আমাদের এই যে এনজাইম, এর নামকরণটা কিসের উপর ডিপেন্ড করে না, দুটো পদ্ধতিতে এই এনজাইম গুলোর নামকরণ করা হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে এই এনজাইমটা কিসের ওপর কাজ করছে তার ওপর। যেমন মনে করো কোনো প্রোটিনের ওপর কাজ করে যে এনজাইম, তাদেরকে কি বলা হয়, প্রোটিনের ওপর কাজ করে যারা, তাদের প্রোটিয়েজ বলা হয়। স্নেহ পদার্থ বা লিপিডের ওপর কাজ করে যারা, তাদের লাইপেজ বলা হয়। আর কার্বোহাইড্রেটের ওপর যারা কাজ করে তাদের অ্যামাইলেজ বলা হয়। এই যে প্রত্যেকটা কথা আমি বললাম উৎসেচকগুলোর শ্রেণীবিভাগ টাইপসের, যে স্নেহ পদার্থের উপর যারা কাজ করে তাদেরকে বলা হয় লাইপেজ, প্রোটিনের উপর যারা তাদের প্রোটিয়েজ, কার্বসের উপর যারা তাদের অ্যামাইলেজ। এই প্রত্যেকটা বানানের লাস্টে দেখতে পারবো ASE লেখা আছে, প্রত্যেকটা বানানের লাস্টে দেখবো ASE যুক্ত করা আছে। তার মানে কি, এই ASE কখন যুক্ত করা থাকে না, সে কিসের উপর কাজ করছে তার উপর সেই নামটা সাথে ASE, যেমন প্রোটিন তাই প্রোটিয়েজ, তারপরে কার্বোহাইড্রেট বা অ্যামাইলাই তার সাথে AES অ্যামাইলেজ। আচ্ছা, আর হচ্ছে তোমার কি লিপিড, তাহলে লিপিডের সাথে AES লাইপেজ।
এইভাবে প্রত্যেকটার সাথে AES যুক্ত করে নামকরণ করা হয়ে থাকে। আবার অনেক সময় মানে অন্য এক রকম ভাবেও নামকরণ করা হয়, যে এরা যে জিনিসটাকে বিশ্লিষ্ট করছে, অর্থাৎ ভাঙন ঘটাচ্ছে। ভাঙন মানে হচ্ছে লাইটিক, সেটাকে ইংরেজিতে লাইটিক, LYTIC, এইটাকে জুড়ে দিয়েও করা হয়। যেমন অ্যামাইলাইকে যদি ভাঙে, অ্যামাইলোলাইটিক, মানে কার্বোহাইড্রেটকে অ্যামাইলাই বলা হয়, সেটাকে যদি ভাঙে তখন অ্যামাইলোলাইটিক। যদি প্রোটিনকে ভাঙে তাহলে প্রোটিওলাইটিক। যদি তোমার কি বলে লিপিডকে ভাঙে, লাইপোলাইটিক। তাহলে দুটো জিনিস দেখলাম, AES এই সিস্টেমে একটা নামকরণ হয়, অর্থাৎ কার ওপর কাজ করছে সেটার ওপর, আর একটা ভাঙা, কোন জিনিসটাকে ভাঙছে তার ওপর। তো একটা AES দিয়ে নাম হয়, আর একটা LYTIC এইটা দিয়ে একটা নামকরণ হয়। এই দুভাবে এদের নামকরণ করা হয়। এছাড়াও আরো কয়েকটা আছে যেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। যেমন যদি কোনো উৎসেচক অক্সিডেশন অর্থাৎ জারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে অক্সিডেজ বলা হয়। যদি হাইড্রোলিসিস মানে জলের বিশ্লেষণের উপর ডিপেন্ড করে তখন হাইড্রোলেজ বলা হয়। সেরকম রিডাকশন যদি উপর কাজ করে তখন সেটাকে রিডাকটেজ বলা হয়। এই ধরনের আছে। আবার অনেক সময় এমন কিছু উৎসেচক আছে যাদের যে পুরনো নাম বা যে নামটা তাদের উৎপত্তি সেটাতেই তাদের ব্যবহার করা হয়, এমনও আছে। যেমন টায়ালিন, ট্রিপসিন, এরা পুরনো এদের যা নাম ছিল সেই অনুযায়ী এদের নাম। তো আমাদের এতক্ষণ পর্যন্ত উৎসেচক সম্পর্কে সাম্যক কিছু ধারণা জন্মালো। উৎসেচকের কিছু কাকে বলে, উৎসেচকের কিছু বৈশিষ্ট্য জানলাম, দুই রকম উৎসেচক সম্পর্কে জানলাম, রেগুলেটরি এনজাইম আর কোএনজাইম, এরকম দু রকম উৎসেচক জানলাম। আর এনজাইম এই যে নামকরণটা সেটা কিভাবে হয় সেটা জানলাম। এই এনজাইম সম্পর্কে শেষ। তো এবার আমাদের এনজাইম কিসে ভূমিকা পালন করে, না পরিপাক ক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে। তো পরিপাকের সংজ্ঞা কি, না পৌষ্টিক নালীর বিভিন্ন অংশের পাচক রস থেকে নিঃসৃত নানা উৎসেচকের সাহায্যে জটিল অদ্রবণীয় খাদ্যবস্তু যে ভৌত জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ভেঙে সরল, দ্রবণীয়, শোষণযোগ্য, আত্তীকরণযোগ্য, যে চারখানা আমি বললাম, সরল, দ্রবণীয়, শোষণযোগ্য, আত্তীকরণযোগ্য, এই যে চারটে জিনিস এরকম উপাদানে রূপান্তরিত হয় তাকে পরিপাক বলে। আই রিপিট, যে পৌষ্টিক নালীর বিভিন্ন অংশের পাচক রস থেকে নিঃসৃত নানা উৎসেচকের সাহায্যে জটিল অদ্রবণীয় খাদ্যবস্তু, মানে যেটা জলে গোলার মতো ছিল না, জটিল ছিল, সেই জটিল অদ্রবণীয় খাদ্যবস্তু মানে যা লিকুইড ফর্মে নেই, ঠিক আছে, এমন তো খাবার আমরা খাই কঠিন খাবার, শক্ত, কিন্তু সেটা অদ্রবণীয় কঠিন খাদ্যবস্তু, সেটাকে ভৌত জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ভেঙে সরল, দ্রবণীয়, শোষণযোগ্য, আত্তীকরণযোগ্য উপাদানে রূপান্তরিত করা হয় যে সিস্টেমের মাধ্যমে আমাদের শরীরে, সেটাকে পরিপাক বলা হয়। পরিপাকের স্থল তবে কোথায়, না আমরা আগের চ্যাপ্টারেও দেখেছি যে আমাদের পৌষ্টিক নালী টপ টু বটম প্রায় পরিপাক হয়ে থাকে, তবে বৃহদন্ত্রে পরিপাক হয় না। অর্থাৎ মুখবিবর, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত এই পর্যন্তই পরিপাক হয়। ক্ষুদ্রান্তের পরে বৃহদন্তে পরিপাকের হার খুবই কম, হয় না বললেই চলে। এইবার আসছে এই যে পরিপাক হয় তার সাথে সাথে তো সেই জিনিসটা শোষণ হয়। আমি আগের দিনকে বলেছিলাম যে অ্যাবজর্পশন মানে শোষণ, অ্যাসিমিলেশন আত্তীকরণ, ঠিক আছে। তো এখানে অ্যাবজর্পশন পরিপাক হওয়ার পরেই, ডাইজেশন মানে পরিপাক, পরিপাক হয়ে যাওয়ার পরেই সেটার অ্যাবজর্পশন হতে হবে অর্থাৎ শোষণ। শোষণের সংজ্ঞা কি, না আমাদের যে খাদ্য আমরা পরিপাক করলাম সেটাতে যে সরল, দ্রবণীয়, শোষণযোগ্য, আত্তীকরণযোগ্য যে খাবারটা তৈরি হলো, সেই খাবারটা ভ্যারাইটিস টাইপের হতে পারে। সেটা কি হতে পারে, না সেটা কার্বস হতে পারে অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস আর জল, মতলব সে ছটার জিনিস ছ রকম হতে পারে। এই ছ রকম জিনিসকে অন্ত্রের আবরণী কোষের মধ্যে দিয়ে, অন্ত্রের আবরণী কোষের মধ্যে দিয়ে, মানে অন্ত্র মানে হচ্ছে স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত বা বৃহদন্ত্র, এই বৃহদন্ত্র আর ক্ষুদ্রান্ত, স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইন, এই দুটো জায়গার মধ্যে যে ভিলাই আছে, ক্ষুদ্রান্তে বিশেষ করে যে ভিলাই আছে, সেই ভিলাই যে লসিকা বাহু আর রক্তবাহু আছে, আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো সেখানে দেখেছি একটা লসিকার স্ট্রাকচার দেখেছি, এই সরি ভিলায়ের স্ট্রাকচার দেখেছি। সেই ভিলায়ের মধ্যে যে রক্তজালক গুলো থাকে সেই রক্তজালক গুলোতে
একটু ওয়েট এ সেকেন্ড, দেখাচ্ছি। এই যে আমরা এখানে দেখেছিলাম যে আমাদের এই লসিকা বাহটা, তার মধ্যে এই সরি, আমাদের এই যে ভিলাই, এই ভিলাইয়ের মধ্যে আমরা দেখেছিলাম আমাদের এই ভিলাইয়ের মধ্যে দু রকম জিনিস আছে, একটা লসিকা তন্ত্র আর একটা হচ্ছে তোমার উম, আমাদের রক্ত সংবহন তন্ত্রের ইয়ে আর কি, নালী। তো একটা লসিকা বহন করে এই হলুদ রঙেরটা, আর যেটাই নীল আর লাল সেটা হচ্ছে রক্ত বহন করে। তো এইরকম দুটো জিনিস দিয়ে আমাদের প্রত্যেকটা ভিলাইকে ঘেরা আছে। খেয়াল রাখবে কথাটা, তাহলে একটা লসিকা বাহু আছে আর একটা রক্তবাহ আছে। রক্তবাহ দু রকম হয়, একটা শিরা উপশিরা, আর লসিকা বাহ একটাই। ঠিক আছে, এইটা খেয়াল রাখবে কথাটা আমি কি বললাম, যে আমাদের ভিলাই, তার মধ্যে দু রকম বাহ দেখতে পাওয়া যায়, একটা লসিকা বাহ আর একটা রক্তবাহ। কথাটা লাগবে ওই জন্য বললাম। তো কি দেখলাম না, যে প্রক্রিয়ায় পরিপাকজাত কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ও অন্যান্য খাদ্যবস্তু সমূহ জল, ভিটামিন, খনিজ লবণ সমূহ অন্ত্রের আবরণী কোষের মধ্যে দিয়ে লসিকাবাহ আর রক্তবাহে যায়, তাকে শোষণ বলে। শোষণের স্থান আমরা তো বললাম, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, মানে ক্ষুদ্রান্তের ভাগগুলো বলা হলো। এই সমস্ত জায়গায় শোষণটাই হয়। বৃহদন্তে শুধুমাত্র জলের শোষণ ঘটে, অন্য কিছু শোষণ ঘটে না। আর ক্ষুদ্রান্ত ছাড়া উপরে পাকস্থলিতেও শোষণ হয়, স্যালাইন, জল, তারপরে গ্লুকোজ, ওষুধ, এগুলো পাকস্থলিতে শোষণ হয়। তো আমাদের যে এই শোষণের পথ আমরা দেখলাম কি, আমাদের এই পাকস্থলী যে শোষণ, সরি, অন্ত্রে যে শোষণ হচ্ছে তাতে মুখ্য ভূমিকা পালন করে কে, ভিলা। এই ভিলাইগুলোর মধ্যে দু রকম জিনিস থাকে, একটা হচ্ছে রক্ত সংবহনের বাহ আর একটা লসিকা সংবহনের একটা বাহ বা নালিকা। এই পরিপাককারী খাদ্যবস্তুগুলি শোষিত হয়ে ওই ক্ষুদ্রান্তের ভিলায় শোষিত হয়ে পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে যায়। ওখানে যে শিরাগুলো রয়েছে সেগুলো যকৃতে ট্রান্সফার হয়েছে। লাল বা কালো যে শিরাগুলো, সরি, নীল রঙের যে শিরাগুলো রয়েছে সেগুলো সব যকৃতে যায়। ওই জন্য যকৃতে যায় যে শিরাগুলো তাদেরকে পোর্টাল শিরা বলা হয়। যকৃত মুখী যে কোনো শিরা তাদেরকে পোর্টাল শিরা বলা হয়। এই পোর্টাল শিরার মাধ্যমে, এই পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে পৌঁছায় ভিলাই থেকে শোষিত খাদ্যবস্তু। আর যেটা তোমার কি বলে লসিকা বাহ রয়েছে, সেই লসিকার মাধ্যম বাহের মধ্যে আবার যেগুলো শোষিত হয় সেগুলো সরাসরি আমাদের রক্তের মধ্যে মিশে যায় বা কোষে কোষে পৌঁছে যায়, সেটা যকৃতে যায় না। তো এই হলো আমাদের শোষণের ব্যাপার। এইবার আমাদের টপিক কি না, আমরা দেখলাম যে আমাদের যে খাবার সেটা মানে তিনটে ভাগ প্রধানত তার, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। সেই কার্বোহাইড্রেটের যে আমাদের চ্যাপ্টার তো পরিপাক আর শোষণ। তা পরিপাক অংশটা একটু জানলাম, শোষণ অংশটা একটু জানলাম, আর পরিপাকের জন্য উৎসেচক লাগে সেটা একটু জানলাম। এবার এই যে পরিপাক হবে তার মধ্যে প্রথম পরিপাক করতে হবে আমাদের কার্বোহাইড্রেটকে জানতে হবে। তো কার্বোহাইড্রেটের পরিপাক কিভাবে হয় না, আমাদের কার্বোহাইড্রেটের পরিপাক মুখবিবর থেকে শুরু হয়। মুখবিবর গ্রাসনালী, এই পাকস্থলীতে মুখবিবরে পরিপাক হয়, কিন্তু আমাদের পাকস্থলীতে গিয়ে আর কার্বোহাইড্রেটের পরিপাক হয় না। পাকস্থলীতে একমাত্র HCl, কিছু সামান্য পরিমাণ উৎসেচক না কিন্তু তবুও ও কিছু সামান্য পরিপাক করে থাকে। সেটা ওর উৎসেচক ধর্মের জন্য না, ও জাস্ট খাবারটাকে ভেঙে ও গ্লুকোজ উৎপন্ন করে থাকে। আর আমাদের ক্ষুদ্রান্তে হয়, বৃহদন্তেও তোমার কি বলে কার্বোহাইড্রেটের পরিপাক হয় না। তো কার্বোহাইড্রেটের পরিপাক সম্পর্কে আমরা জানবো। পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ থেকে নির্গত পাক রসে অবস্থিত কার্বোহাইড্রেট বিশ্লেষণকারী এনজাইমের মাধ্যমে বিভিন্ন কার্বোহাইড্রেট বিশ্লিষ্ট হয়ে যে একক শর্করা উৎপন্ন হয় তাকে কার্বোহাইড্রেটের পরিপাক বলে। তার মানে কি, কার্বোহাইড্রেটের জন্য বিশ্লিষ্টকারী কিছু উৎসেচক নিশ্চিত হয়ে যে কাজ করছে সেটাই কার্বোহাইড্রেট পরিপাক। কারণ ও আমি আগেই বলেছি এটা নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপর কাজ করে প্রত্যেকটা এনজাইম। তো কার্বোহাইড্রেটের পরিপাকের জন্য কার্বোহাইড্রেটকে পরিপাককারী উৎসেচক নিশ্চিত হবে, আর তারাই তাকে ভেঙে
পরিপাকে সহায়তা করবে। আমরা যে খাবার খাই তার 60 থেকে 80% হলো কার্বোহাইড্রেট। আমরা এই কার্বোহাইড্রেটকে 3 রকম ভাগে ভাগ করতে পারি। যৌগিক শর্করা অর্থাৎ পলিস্যাকারাইড, দ্বি শর্করা অর্থাৎ ডাইস্যাকারাইড, আর এক শর্করা। এই শর্করা, যৌগিক শর্করা, তার প্রধান আমরা যে খাবার খাই সেটা শ্বেতসার, সেটা ন্যাচারালি যৌগিক শর্করা অর্থাৎ পলিস্যাকারাইড। আর ডিস্যাকারাইড হচ্ছে ল্যাকটোজ আর সুক্রোজ, অর্থাৎ আমরা যে দুধ জাতীয় জিনিস খাই তার মধ্যে যে শর্করা থাকে সেটা ল্যাকটোজ। আমরা যে মিষ্টি জাতীয় জিনিস খাই আখের রস থেকে তৈরি, সেগুলো হচ্ছে সুক্রোজ। তো এই ধরনের তার মধ্যে যে আখের রস বা মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে সেটা হচ্ছে সুক্রোজ। আর এই একক শর্করা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলো। তো এই যে একক শর্করা, সেগুলোর পরিপাকের প্রয়োজন হয় না, এরা পরিপাক নালীতে সরাসরি শোষিত হয়ে পোর্টাল শিরার মাধ্যমে চলে যায়। খাদ্যের পরিপাক ক্রিয়া মুখবিবরেই শুরু হয়। মুখবিবরে প্রথম খাদ্যের পরিপাক হয়। শর্করা জাতীয় যে সকল খাদ্য গ্রহণ করি আমরা, তার মধ্যে পলিস্যাকারাইড হিসাবে থাকে শ্বেতসার আর স্টার্চ, আর ডাইস্যাকারাইড হিসাবে থাকে ল্যাকটোজ আর সুক্রোজ। আমাদের মুখবিবরে প্রথম কার্বোহাইড্রেটের পরিপাক শুরু হয়। সেখানে 3 জোড়া লালাগ্রন্থি আছে, প্যারোটিড, সাবম্যাক্সিলারি আর সাবলিঙ্গুয়াল। এদের এখান থেকে দুটো উৎসেচক ক্ষরণ হয় শর্করাকে ভাঙার জন্য, একটা টায়ালিন আর একটা মল্টেজ। টায়ালিন সেদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়া করে শ্বেতসারকে মল্টোজ ও আইসোমল্টোজে পরিণত করে। কি বললাম না, আমাদের মুখবিবর থেকে দুটো উৎসেচক খরিত হয়, একটা হচ্ছে টায়ালিন আর একটা হচ্ছে মল্টেজ। এই মল্টেজ আর টায়ালিন, এই টায়ালিন সেদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়া করে শ্বেতসারকে মল্টোজে পরিণত করে আর আইসোমল্টোজে পরিণত করে। এই টায়ালিনের বৈশিষ্ট্য কি না, এর পিএইচ 6.5, এ 45 ডিগ্রি টেম্পারেচার থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বেশি সক্রিয় হয়। টায়ালিন শুধুমাত্র সেদ্ধ শ্বেতসারের ওপর ক্রিয়া করতে পারে, অসেদ্ধ শ্বেতসারের ওপর ক্রিয়া করতে পারে না। যেগুলো সেদ্ধ শ্বেতসার সেগুলোর ওপরই ক্রিয়া করে এরা। মল্টেজ, লালা রসে মল্টেজ খুব অল্প পরিমাণে থাকে। মল্টোজকে মল্টেজ 2 অণু গ্লুকোজে পরিণত করে। ওই জন্য আমরা যখন কোনো খাবার চিড়ে টিড়ে জাতীয় কিছু চিবাই অনেকক্ষণ ধরে, তখন মিষ্টি লাগে, কারণ তখন মল্টোজ ওই আমাদের চিড়ে টিড়ের মধ্যে যে মল্টেজ থাকে, কারণ ওর উপরে তো আগে টায়ালিন ক্রিয়া করেছে, টায়ালিন ক্রিয়া করে ওকে মল্টোজে পরিণত করেছে। সেই মল্টোজের ওপর তখন মল্টেজ ক্রিয়া করে সেখানে গ্লুকোজ আর 2 অণু গ্লুকোজ তৈরি করে। ওই জন্য চিড়ে জাতীয় কোনো খাবার অনেকক্ষণ চিবালে মিষ্টি লাগে, কারণ আমাদের মুখের যে লালা রস তাতে টায়ালিন বেশি থাকলেও মল্টেজ খুব অল্প পরিমাণে থাকে। তাই টায়ালিন ক্রিয়া করে মল্টোজ আর আইসোমল্টোজ পরিণত হয়, তখন সেই মল্টোজের ওপর মুখবিবরের যে মল্টেজ থাকে সে সামান্য পরিমাণে ক্রিয়া করে সেটাকে 2 অণু গ্লুকোজে পরিণত করে। ওই জন্য চিড়ে টিড়ে জাতীয় জিনিস অনেকক্ষণ চিবালে মিষ্টি লাগে। আর মুখবিবরে আর এক ধরনের এনজাইম থাকে, সে হলো লাইসোজাইম। এ কি করে না, এ কিন্তু পরিপাকে তেমন ভাবে কোনো ভূমিকা নেয় না। এ কেবলমাত্র আমাদের মুখবিবর যে খাবার প্রবেশ করছে সেই খাবারের মধ্যে যে জীবাণুগুলো রয়েছে, সেই জীবাণুগুলো তো একটা কোষ দ্বারা ঘেরা, কারণ সব তো জীব। এবার ওই যে কোষ আছে সেই কোষ পর্দাটা যদি ফাটিয়ে দেওয়া যায় তাহলে সেই জীবাণুটা মরে যাবে। তাই লাইসোজাইম কি করে, ওই যে জীবাণুটা ঢুকেছে তার কোষ প্রাচীরটাকে ফাটিয়ে দেয়, তাহলে সে মারা যায়। ফলে ওই কাজটুকু খালি লাইসোজাইম করে। এ গেল আমাদের মুখবিবরের পরিপাক। এবারে আমাদের খাবার চলে আসে এরকম পাকস্থলীর গ্রাসনালীর ক্রম সংকোচনের মাধ্যমে খাবার আমাদের পাকস্থলীতে এসে পৌঁছায়। এই পাকস্থলীতে পৌঁছানোর পর এখানে কিছু বলার আছে যে লালা মিশ্রিত খাদ্যমণ্ড গলবিলের মাধ্যমে গ্রাসনালীতে প্রবেশ করে এবং পেশির ক্রম সংকোচন প্রক্রিয়ায় পাকস্থলীতে পৌঁছায়। খাদ্যদ্রব্য এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে। পাকস্থলীর ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে খাদ্য পাক রসের সঙ্গে ভালোভাবে মিশ্রিত হয়। পাকস্থলীও আমি বলেছিলাম আগে একবার, এরকম ভাবে মিনিটে 3-4 বার না বা 2 বার মতো নড়ে। তো এই যে নড়ে, তাহলে ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো ভালোভাবে মিশে যায় এবং ক্রমশ অর্ধতরল পদার্থে পরিণত হয়। তাকে পাকমণ্ড বা কাইম বলে। পাকস্থলীতে এটা তাহলে একটা কোশ্চেন আসবে, পাকমণ্ড বা কাইম কাকে বলে।
পাকস্থলীতে পরিপাকের প্রথম পর্যায়ে টায়ালিনের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়। এখানে টায়ালিন প্রভাবে শ্বেতসার মল্টোজ পরিণত হয়। বেশি তাপমাত্রায় ও অম্লধর্মী মাধ্যমে টায়ালিনের কার্যক্ষমতা ক্রমশ নষ্ট হয়ে যায়, কারণ ও ক্ষারধর্মীতে কাজ করতে পারে, মুখবিবরে ওই জন্য কাজ করতে পারে, কিন্তু পাকস্থলীতে ও আর কাজ করতে পারে না, যেহেতু ওখানে HCl আছে, ফলে ওখানটা অম্লধর্মী, তো ও অম্লধর্মী মাধ্যমেও কাজ করতে পারবে না, তাই ওখানেও কাজ করতে পারে না। তো আমাদের পাকস্থলীতে যে HCl থাকে, সে কি করে না, সে সুক্রোজকে আদ্য বিশ্লিষ্ট করে এক অণু গ্লুকোজ ও এক অণু ফ্রুক্টোজে পরিণত করে। শুধু এইটুখানি কাজ HCl করতে পারে, ও কিন্তু উৎসেচক না, ও জাস্ট ভেঙে দিতে পারে সুক্রোজকে, দিয়ে এক অণু গ্লুকোজ তৈরি করতে পারে। আমাদের এই HCl কোথা থেকে ক্ষরিত হয় বলেছিলাম না, আমাদের পাকস্থলীতে অক্সেন্টিক নামক যে কোষ আছে, সেই কোষ থেকে আমাদের এই গ্লুকোজ ক্ষরিত হয়। এইবার চলে আসলো পাকস্থলীর পর খাবার নেমে গেল আমাদের ডিওডিনাম অর্থাৎ ক্ষুদ্রান্তের প্রথম অংশে। এই ক্ষুদ্রান্তে বিভিন্ন রস এসে মেশে, আমরা আগের ক্লাসে দেখেছি ক্ষুদ্রান্তে আমাদের ডিওডিনামে অগ্নাশয় থেকে রস আসে, তারপরে যকৃৎ এবং পিত্তাশয় থেকে বিভিন্ন জিনিসপত্র এসে ওখানে একসাথে মেশে। তো অগ্নাশয় থেকে যে সকল রস আসে, সেই রসের মধ্যে যে সকল উৎসেচক থাকে তারা হলো কি প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, মল্টেজ আর লাইপেজ। তিনটে উৎসেচক প্যানক্রিয়াস থেকে অর্থাৎ অগ্নাশয় থেকে আসে। এখানে যে অ্যামাইলেজ আছে, এই শ্বেতসার, নর্মাল শ্বেতসার, সেদ্ধ শ্বেতসার না, কিন্তু নর্মাল শ্বেতসারের উপর ক্রিয়া করে এবং মল্টেজে পরিণত করে, ঠিক আছে। এবং আমাদের মুখে যখন পরিপাক হয়েছে না, তখন ডেক্সট্রিনও তৈরি হয়েছে, ডেক্সাট্রিন নামক একটা জিনিসও ওখানে তৈরি হয়, খুব অল্প পরিমাণে, জন্য অতটা গুরুত্ব নেই। তো শ্বেতসার এর ওপর ক্রিয়া করে অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, সে ক্রিয়া করে মল্টেজে পরিণত করে। এই মল্টেজ এই পর্যন্ত থাকলো। এবার প্যানক্রিয়াটিক অ্যামাইলেজের কিছু বৈশিষ্ট্য বলি। এর pH 6.7 থেকে 7, এও ওই 45 ডিগ্রি তাপমাত্রায় অধিক সক্রিয়। এ সেদ্ধ অসেদ্ধ উভয় প্রকার শ্বেতসারের ওপরই ক্রিয়া করতে পারে। আমি একটু আগে বললাম যে সেদ্ধ শ্বেতসার শুধু শ্বেতসারের ওপর ক্রিয়া করে, তো তার মানে এইটা বললাম যে কারণ কি, ওপর থেকে যখন এসেছে ততক্ষণে সেদ্ধ শ্বেতসারের পরিপাক হয়ে গেছে, এখন অসেদ্ধ শ্বেতসারটাই আছে। আর যদি বা কিছু চলে আসে সেদ্ধ শ্বেতসার, সেটার ওপরেও অ্যামাইলেজ ক্রিয়া করতে সক্ষম। 6 মাস বয়সের আগে এই উৎসেচক নিশ্চিত না হওয়ায় শিশুদের 6 মাস বয়সের আগে শ্বেতসার জাতীয় খাদ্য খাওয়ানো হয় না। ওই জন্য 6 মাস বয়স পর্যন্ত শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর কথাই বলা হয়। যেহেতু আমাদের খাদ্যের 80%, 60 থেকে 80%ই হলো কার্বোহাইড্রেট, তো কার্বোহাইড্রেটের পরিপাকের জন্য আমার যে মেন প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ লাগবে, সেই শিশুর শরীরে উৎপন্ন হয় না। তাহলে তাকে যদি সেই সময় ভাত খাওয়ানো হয়, তাহলে শরীর খারাপ করবে। ওই জন্য 6 থেকে 7 মাস পরেই এই অন্নপ্রাশন নামক অনুষ্ঠানটা হয়, তখন তার মুখে কিছু ভাত দেওয়া হয় বা কার্বোহাইড্রেট জাতীয় জিনিস কিছু দেওয়া হয়। তারপরে এই মল্টেজ, তোমার গিয়ে সেদ্ধ শ্বেতসারের ওপর ক্রিয়া করে যে মল্টোজ তৈরি হলো, সেই মল্টোজের ওপর প্যানক্রিয়াটিক মল্টেজ যে সে ক্রিয়া করে তাকে আবার 2 অণু গ্লুকোজে পরিণত করে। তো ওখান থেকে আমরা কি দেখলাম না, প্যানক্রিয়াস থেকে আমাদের 3 রকম উৎসেচক ক্ষরিত হয়েছে, প্যানক্রিয়াটিক্স অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক্স মল্টেজ আর প্যানক্রিয়াটিক্স লাইপেজ। আর লাইপেজটা তো আর এর ওপরে কাজ করবে না, এটা তো শ্বেতসার, সুতরাং এটা তো কার্বোহাইড্রেট, তো লাইপেজটা পড়ে থাকবে। ও পড়ে থাকবে কার ওপর, অন্য সাবস্ট্রেটের ওপর ক্রিয়া করার জন্য। লাইপেজ কার ওপর ক্রিয়া করে, লাইপেজ ক্রিয়া করে আমরা আগেই বলেছি যে স্নেহ পদার্থের ওপর। আমরা যে খাবার খাবো, সেই খাবার যখন স্নেহ পদার্থের পরিপাক আমরা যখন করব, অর্থাৎ ফ্যাটের, তখন এই লাইপেজ ক্রিয়া করবে। শ্বেতসারের ওপর কেবলমাত্র এই অ্যামাইলেজ আর মল্টেজ ক্রিয়া করলো, প্যানক্রিয়াস থেকে আসা এই দুটো উৎসেচকে। এইবার চলে আসছি অগ্নাশয় রস, এ চলে গেল। এবার আন্ত্রিক রস, মানে যে আমাদের ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, সেই অন্ত্রের থেকে যে রসগুলো ক্ষরিত হয়, তার মধ্যে সুক্রোজ, ল্যাকটেজ, মল্টেজ, অ্যামাইলেজ আবার থাকে। তার মানে প্যানক্রিয়াস থেকে যে মল্টেজ আর অ্যামাইলেজ এসেছে, সে দুটো অন্ত্র থেকেও ক্ষরিত হয়, অর্থাৎ ক্ষুদ্রান্ত থেকেও ক্ষরিত হয়। তো ওই যে ব্রুনার গ্রন্থি, এটা আজকে জানা ছিল, আগের দিন আমি বলতে পারিনি, যে ওই ব্রুনার গ্রন্থিটা আমাদের এই অন্ত্রতেই থাকে। এখান থেকেই এই ধরনের মিউসিন জাতীয় যে জিনিসগুলো, পিচ্ছিল কারক পদার্থ কিছু ক্ষরিত হয় ওখান থেকে, সেটা বলে রাখলাম। তো অন্ত্রে থেকেও আমাদের মল্টেজ আর অ্যামাইলেজের সাথে আরো দুটো উৎসেচক ক্ষরিত হয়, সেটা হলো সুক্রেজ আর ল্যাকটেজ।
কারণ কি, এই মল্টেজ আর অ্যামাইলেজ এরা কেবলমাত্র সেদ্ধ আর অসেদ্ধ শ্বেতসারের ওপর ক্রিয়া করতে পারে। তো দুগ্ধ শর্করা যেটা আসছে সেটার ক্রিয়া করবে। তাই জন্য এই আন্ত্রিক রসে রয়েছে ল্যাকটেজ। আমাদের যে মিষ্টি জাতীয় চিনি ইক্ষু শর্করা আসছে সেইটাকে কে ক্রিয়া করবে? এখনো পর্যন্ত তো কোনো উৎসেচক পায়নি। তো তার জন্য কে থাকে? এই অন্ত্রে সুক্রোজ থাকে। এরা কি করে? ভাঙে। যেমন সুক্রোজ কি করে? ইক্ষু শর্করাকে ভেঙে দেয়, সুক্রেজকে ভেঙে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করে। তারপরে যে ল্যাকটেজ আছে সেই ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজে তৈরি করে। আর মল্টেজ তো জানি আমরা, 2 অণু গ্লুকোজ তৈরি করবে মল্টোজের ওপর ক্রিয়া করে। আর অ্যামাইলেজও তো জানি, অ্যামাইলেজ শ্বেতসার আর ডেক্সট্রিন, সেটা অ্যামাইলেজ তার ওপর ক্রিয়া করে মল্টোজ পরিণত করবে। এই মল্টোজের ওপর আবার মল্টেজ ক্রিয়া করে তাকে 2 অণু গ্লুকোজে পরিণত করবে। এইভাবে আমাদের ক্ষুদ্রান্তের এই আমাদের পরিপাকতন্ত্রে কার্বোহাইড্রেটের পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়। আর কার্বোহাইড্রেটের শোষণ আমরা এক্ষুনি জেনেছি, আগেও বলেছি, আবার রিপিট করছি, যে সকল সরল উপাদান তৈরি হলো কার্বোহাইড্রেটের, সেগুলো অন্ত্রের আবরণী এপিথেলিয়ামের মাধ্যমে রক্তবাহে প্রবেশ করে। ওখানে যে লসিকাবাহ আর রক্তবাহ আছে ভিলাইতে, সেই লসিকাবাহ আর রক্তবাহর মধ্যে কেবলমাত্র রক্তবাহে প্রবেশ করে কিন্তু এই কার্বোহাইড্রেটের পরিপাক হওয়া অংশগুলো, অর্থাৎ গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এই ধরনের যে জিনিসগুলো সেইগুলো রক্তবাহে ডাইরেক্ট প্রবেশ করে যায়, অর্থাৎ শোষণ হয়ে যায়। তো আমাদের চ্যাপ্টার আজকে এই পর্যন্ত, এই ক্লাসে বোঝানো হবে কার্বোহাইড্রেটের পরিপাক পর্যন্ত। আবার পরের দিন পরের টপিক।